তাহলে খেয়াল করেন, ওয়ান পেজ এসইও, এটা ধারণা নিয়ে আমি আপনাদের সাথে এখন কথা বলার চেষ্টা করছি। শুরুতে কি বলেছিলাম যে অন পেজ এসইও আমিও করতেছি, আরও এরকম আমার কতজন কম্পিটিটর যারা আছে তারাও করতেছে। আর একটা কথা বলেছিলাম যে আমি অন পেজ করার পরেও গুগল আমাকে না কি না করতে পারে, ইন্ডেক্স নাও করতে পারে, র্যাঙ্কিং আসা তো দূরের কথা। বিষয়গুলো মাথায় আছে তো এগুলো? তাহলে এখন খেয়াল করেন, অন পেজ এসইও করার আগে এই পার্টিকুলার বিষয়গুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, একটা ক্লায়েন্টকে বোঝাতে সুবিধা হবে, ট্রাফিক আসতে সুবিধা হবে, সিটিআর বাড়তে সুবিধা হবে, প্রোডাক্ট সেল হতে সুবিধা হবে, এবং এই অন পেজের মাধ্যমে আপনার ওয়েবসাইটের ডিএপিও বাড়বে। ডিএপিএ বুঝেন নাই? ডিএ মানে ডোমেইন অথরিটি, পিএ মানে পেজ অথরিটি। আমরা মূলত একটা ওয়েবসাইটের পেজ অথরিটি নিয়ে অন পেজের কাজ হয়। অন পেজ মানে কয়টা পেজ? একটা পেজের উপরে একটা অন পেজ। একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকতে পারে, তার যে কোনো একটা পার্টিকুলার পেজের উপরে কাজ করাকে বলা হয় অন পেজ এসইও। কিন্তু আমাদেরকে বিফোর স্টার্টিং অন পেজ আমাদেরকে এই ম্যাট্রিক্সগুলোকে খেয়াল রাখতে হবে যে এই অন পেজ এসইওর উপাদান কি, চালিকা শক্তি কি। শুধু অন পেজ এসইও তো করলেই হবে না, হবে। এখন দেখেন, আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছি টি শার্ট ইন বাংলাদেশ। এই সার্চটার মাধ্যমে গুগল কি বুঝতেছে বলেন তো দেখি? আমি একজন সার্চার, মানে আমি একজন গুগলের একজন ইউজার। আবার আপনি যার জন্য অন পেজ করতেছেন সে গুগলের একজন কি ইউজার, ক্লায়েন্ট, কাস্টমার। সে তখন হয়ে যাচ্ছে গুগলের একজনের পার্টনার। গুগল সবসময় চাইবে যে ভাই যে আমার কাছে সার্চ করতেছে তাকে আমি রিলেভেন্ট ইনফরমেশন দিতে পারছি কিনা। কথা বুঝতেছেন? আপনি সার্চ করলেন সাকিব আল হাসান, গুগলকে আপনাকে জায়েদ খানকে দেখাবে? গুগল কি করবে? এবার প্রশ্ন হলো, সাকিব আল হাসানকে নিয়ে মনে করেন আপনিও লেখা লিখছেন, আমিও লিখছি, আর একজনও লিখছে। এইভাবে ধরেন 1000 মানুষ দেখাইছে, কিন্তু গুগলে আমার হচ্ছে পেজ আছে কয়টা? এসইআরপি এর সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে কয়জনকে আশ্রয় দেয়? 10টা। 10টা, কখনো 8টা, কখনো 9টা, এরকম। মানে মোর আর লেস এভারেজে 10 জনের বেশি। এই দেখেন, এই একটা ওয়েবসাইট 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এই দেখছেন? বুঝছেন? তাহলে আমাকে কম্পিটিশনের ভিতরে থাকতে হলে আমাকে প্রথম পেজে থাকা, আমাদের লক্ষ্য তো প্রথম পেজে থাকা নাকি? তাহলে প্রথম পেজে থাকতে হলে আমাকে টপ 10-এর ভিতরে থাকতে হবে। না হলে আমার অন পেজ করে লাভ হবে? এখন প্রশ্ন হলো, আমি অন পেজ এসইও করলেও কেন গুগল আমাকে ইন্ডেক্স করবে না? প্রথম কথা, এই কেন ইন্ডেক্স করবে না সেইটা জানতে হলে আপনাকে প্রথমত জানতে হবে যে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর কি জিনিস। ব্যাকলিংক বলে একটা ওয়েবসাইট আছে, এই যে দেখেন,
এই এ হচ্ছে ব্যাকলিংকও এ হচ্ছে 200 প্লাস র্যাঙ্কিং ফ্যাক্টর দেখাইছে। র্যাঙ্কিং ফ্যাক্টর মানে কি বুঝতেছেন তো? গুগল একটা পার্টিকুলার ওয়েবসাইটকে বা পেজকে র্যাঙ্ক দিতে গেলে কোন কোন ম্যাট্রিক্সগুলোকে ফলো করে। কথা বুঝতেছেন? তার ভিতরে দেখেন আপনার 8টা কি আছে, 1 2 3 4 5 6 7 8 না সরি 10টা। এখানে সেই উনি কি করছে, এই 200টা র্যাঙ্কিং ফ্যাক্টরকে 10টা প্যারাগ্রাফে ভাগ করছে। এর ভিতরে দেখেন যে অন সাইট এই যে পেজ লেভেল ফ্যাক্টর যেটা, এইটা হচ্ছে আপনাদের মূলত এই দেখেন অন পেজ এসইও সিগন্যাল। কথা বুঝতেছেন? বুঝেন নাই? আপনারা কি এই সিগন্যালটা কি জানেন? তাহলে কিসের অন পেজ করতেছিলেন? একটা অন পেজে কি কি আমার করতে গেলে যে আমার হচ্ছে কি কি সিগন্যাল আমাকে ফলো করতে হবে সেটা কি জানেন? জানা আছে কারো? জানা নাই? এইখানে দেখেন পেজ লেভেল ফ্যাক্টর আপনার হচ্ছে, আপনারা তো অন পেজ করার সময় যে কিওয়ার্ড ইন টাইটেল ম্যাটার পড়ছেন না? দেখেন তো এগুলো জানেন কিনা, যে একটা হচ্ছে যে টাইটেলের ভিতরে কিওয়ার্ড রাখতে হবে, সবাই জানেন। আচ্ছা, টাইটেল ট্যাগ স্টার্ট উইথ কিওয়ার্ড, এটাও জানেন। ডেসক্রিপশনে কিওয়ার্ড দিতে হবে, এটাও জানেন। হ্যাঁ, এই টিএফ আইডিএফ জানেন না? জানেন? আচ্ছা, টার্ম টিএফ মানে হচ্ছে টার্ম ফ্রিকোয়েন্সি, আইডিএফ মানে হচ্ছে ইন ডিফার্স ইন ডিফার্স ডাইভার্সিফিকেশন ফ্রিকোয়েন্সি বলা। আচ্ছা, এটা একটু পরে আসতেছি, এটা জিনিসটা কি। এরপর কন্টেন্ট লেন্থ সম্পর্কে জানেন? হ্যাঁ, এটা জানেন। এলএসআই জানেন? এলএসআই কিওয়ার্ড কিভাবে আপনার হচ্ছে এই সার্চ ইঞ্জিনকে হেল্প করে অন পেজের জন্য, জানেন? আচ্ছা, এই পেজ কভার টপিকস ইন ডেপথ এটা সম্পর্কে জানা আছে? আচ্ছা, পেজ লোডিং স্পিড, এইটা হচ্ছে আমরা যখন অন পেজ করি তখন এটা কোনো কাজেই আসে না, আসে? হ্যাঁ, বুঝেন না এটা? বলতেছে আপনার ওয়ান পেজের সময় পেজের যে লোডিং স্পিড সেটা ঠিক থাকতে হবে। এইটার কাজ কি অন পেজে আমরা করতে পারি র্যাঙ্ক ম্যাথ দিয়ে? রাইট। একটা পেজ কত দ্রুত, কত ফাস্ট, কত ইজিলি ইন্টারফেসে লোড হচ্ছে। এখন আপনি একটা পেজের অন পেজ করতে গেছেন, কিন্তু সেটা ক্লিক মারলে মনে করেন হচ্ছে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, ওই পেজকে গুগল হচ্ছে ইন্ডেক্স করাবে? তাইলে ওই অন পেজ করে আমাদের লাভ হবে? তা আপনারা তো বসে বসে অন পেজ করতেছিলেন। আচ্ছা, ইউজ অফ এএমপি, এএমপি কি জিনিস? হ্যাঁ, এএমপি মানে হচ্ছে এক্সেলারেটেড মোবাইল পেজ, মানে কি জানেন? জানেন? এক্সেলারেটেড মোবাইল পেজ। হুম,
আমরা যখন কোনো একটা পেজ করি, ওই অন পেজেরই দুইটা ভার্সন হয়। কথা বলছেন? ফেসবুকে দেখবেন m.facebook.com লেখা থাকে, পাইছেন কেউ কখনো? ওইটা হচ্ছে এম ডট মানে হচ্ছে মোবাইল ভার্সন। ওই এমটা হচ্ছে গুগল ফেসবুকের একটা কি জানেন, সাবডোমেইন। টেকনিক্যাল জিনিস বলতেছি কিন্তু খুব খেয়াল করতে হবে ভালো করে। এনটিটি ম্যাচ এটা কি? সার্চ স্কোয়ারের সাথে আমার এটার টপিক রিলেভেন্ট কিনা। এই গুগল হামিং বার্ড এটা কি? এইটা হচ্ছে একটা গুগলের অ্যালগোরিদম। গুগল হামিং বার্ড আছে, পেঙ্গুইন আছে, পান্ডা আছে, এরপর হচ্ছে আপনার ইএটি আছে, এরকম অনেকগুলো কি আছে জানেন, গুগলের অ্যালগোরিদম আছে। মানে গুগল বিভিন্ন সময়ে বিভিন্ন টাইমে ইউজারদের ইন্টারাকশনের উপরে ভিত্তি করে সে তার সার্চ অ্যালগোরিদমে অনেক কিছু কি করছে, চেঞ্জ আনছে। যেরকম কেমন, মনে করেন আপনি একটা পেজের অন পেজ করতেছেন, অথচ সেই পেজে যে কন্টেন্টটা আছে সেটা আর একটা পেজ থেকে কপি কন্টেন্ট, প্লাগারাইজড কন্টেন্ট, তাহলে গুগল র্যাঙ্ক দিবে? আচ্ছা, এরপরে দেখেন, সেটাও বাদ দিলাম, দেখাচ্ছে আপনি ওখানে একটা ব্যাকলিঙ্ক করছেন, এমন একটা ওয়েবসাইটের সাথে ব্যাকলিঙ্ক করছেন যে ওয়েবসাইট অলরেডি পেনালাইজড বা পেনাল্টি খায় আছে গুগলের কোনো একটা পার্টিকুলার পেজের উপরে, তাহলে গুগল আপনার এই পেজটাকে র্যাঙ্ক দিবে? এরকম অসংখ্য উদাহরণ, জাস্ট আমি একটা দুটো এক্সাম্পল দিলাম। তাহলে এবার বুঝতেছেন, শুধু ওয়ান পেজের কাজ করলেই কিন্তু হবে না। আমাদেরকে ওয়ান পেজ করার আগে এই ফ্যাক্টরগুলো এবং ওই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, নাহলে সারা জীবন ওয়ান পেজ করে যাবেন, দেখাচ্ছে ইন্ডেক্সই হবে না। এই যে ডুপ্লিকেট কন্টেন্ট এর কথা বলছিলাম, মানে প্লাগারাইজ কন্টেন্ট। আচ্ছা, রেল ক্যানোনিক্যাল এটা বোঝেন? এই ক্যানোনিক্যাল জিনিসটা হচ্ছে, আসলে আমরা যখন একটা ওয়েবসাইটে কোনো একটা যেন অন পেজ করি, ওই যে বললাম যে m.facebook.com/ মনে করেন আপনার কিওয়ার্ড, আবার www. আপনার ওয়েবসাইটের ডোমেনের নাম / আপনার ওই কিওয়ার্ড। আমি একটা উদাহরণ দিই। মনে করেন এই দেখেন, এই একটা দেখেন, একটা ইউআরএল না, এই ইউআরএলটা দেখেন দুইটা ভার্সন হইতে পারে, HTTPS ভার্সন, আর একটা হচ্ছে কি হতে পারে, এখানে m. হইতে পারে। ঠিক আছে? তাহলে এই পেস্ট কি দুইটা নাকি একটা? কিন্তু ইউআরএল ভার্সন দুইটা হইতে পারে। এইটাকে বলা হয় ক্যানোনিকাল। আমাদেরকে ওই বলে দিতে হবে যে ভাই ওই দুইটা পেজের ভার্সন দুইটা, কিন্তু পেজ একটা। এটা হচ্ছে ওই ক্যানোনিকাল ইউআরএল সেট করা যায়, যে তুমি যদি এরকম দুইটা পেজ যদি দুই জায়গায় খুঁজে পাও, তোমার কি করার দরকার নেই, ঘাবড়ানোর দরকার নেই, ওই দুইটা এক সেম পেজ, আমারই পেজ। ওইটাকে আমাদেরকে বলে দেওয়া লাগে ওই অন পেজ করার সময়। দেখবেন হচ্ছে ওই যে র্যাঙ্ক ম্যাথায় আছে ক্যানোনিকাল ইউআরএল সেট করার জন্য পাথ দেওয়া থাকে। কথা বুঝতে পারছেন? আপনি যদি ওই ক্যানোনিকাল ফিট না করেন আর আপনার পেজ যদি দুইটা ভার্সনে থাকে, জীবনেও ইন্ডেক্স হবে না। বুঝতেছেন? হ্যাঁ, আপনারা এখনো সেই ইয়েতে আছেন,
ইমেজ অপটিমাইজেশন জানেন, এটা নিয়ে আমার ডিসকাশন কিছু নেই, আছে? তারপর কি, আমি কিছুই দেখাবো না, কারণ আপনারা অলরেডি ওয়ান পেজের কাজ শিখে ফেলেছেন। না, আমি আপনাদেরকে এই কারণেই ফার্স্টে বলেছি আপনাকে 5 দিন ধরে কি জানতে হবে ভাই, তো আমি তো সেটা শেখাচ্ছি। আগে আমার এই কেনর উত্তর আগে জানেন, পরে কাজ শিখেন। আপনারা তো এই সবচেয়ে সমস্যা হচ্ছে, আপনারা হচ্ছে ওই যে টুলস কেমনে চালায় সেটা আগে জানবেন। আরে ভাই, টুল জানতে হবে না, আপনাকে তো আগে ইয়ে জানতে হবে। আমি কি কথা ভুল বলতেছি? আপনি বিশাল ওয়ান পেজের টুলস এর কাজ করলেন, কিন্তু এর সিস্টেমটা বুঝলেন না, তাহলে তো কাজ হবে না। আসেন এবার কন্টেন্ট ডিসেন্সি, এটা তো বুঝেন কি বললেন, বলেন কি কন্টেন্ট ডিসেন্সি কি? তা বললেন কেন? প্রবলেম দেখছেন? আপনি এই ফ্রুটিকার অন পেজ করেছিলেন মনে করেন 2020 সালে একবার, আর এখন কত সাল? এটার মোড়কের পরিবর্তন হয়েছে, এটার মানের পরিবর্তন হয়েছে, হয়েছে না হয় নাই? এটা আগে পাওয়া যায় তো 250 ml বোতলে, এখন পাওয়া যাচ্ছে কত, 500 মিলি বোতলে। চেঞ্জ হয়েছে না? কিন্তু আপনি ওই যে সেই 2020 সালে যে ওয়ান পেজে যে কন্টেন্ট দিয়ে রাখছিলেন, ওইটাও এখন কি করছেন, রেখে দিচ্ছেন, এবং ওইটার উপরে কি করতেছেন, বিশাল ওয়ান পেজ চালিয়ে যাচ্ছেন। বুঝেন নাই? ক্লিয়ার নাকি আরো উদাহরণ দিতে হবে? এটাও অলমোস্ট সিমিলার, এটা নিয়ে কথা বলে কিছু না, একই জিনিস। হিস্টোরিক্যাল পেজ আপডেট, গুগল বলতেছে ভাই তুমি একটা পেজ বানাইছো, কিন্তু তার আর জীবনেও তুমি কি করো না, খোঁজ খবর নাও না, হবে না। আমাদের একটা অন পেজ করতে গেলে আমাদেরকে ক্লায়েন্টসকে বোঝাইতে হবে, বা আমাদেরকেই করতে হবে কোনো আপডেট আসছে কিনা, কোনো এক্সট্রা ইনফরমেশন আমার হচ্ছে পেজে ইনপুট করার দরকার কিনা। সেগুলো বসাতে হবে। যেরকম আমি একটা উদাহরণ দিই, মনে করেন আপনি একটা, যেরকম আমি একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম, তারা হচ্ছে লোন নিয়ে কাজ করে, মর্টগেজ লোন, কথা বলছেন? তো আমি কি করলাম, আমি ওখানে তাদের ওই অন পেজের উপরে একটা লোন ক্যালকুলেটর ফিট করে দিলাম। মানে কোনো একজন ইউজার যদি ওই ল্যান্ডিং পেজে ক্লিক করে আসে, সে দেখাচ্ছে সবকিছু পড়লো বুঝলো, কিন্তু তার তো হিসাব করতে হবে যে আমার হচ্ছে এই যে কত টাকায় লোন দিলে কত ইনস্টলমেন্ট দিতে হবে, কত মাস লাগবে এটা শোধ করতে, এটার ইন্টারেস্ট রেট কত। ইউজারকে সাথে একটা কি দিলাম, অপশন দিলে। এইটা কিন্তু গুগল খুব কি করে, পছন্দ করে। কথা বলছেন? ইউজাররা হচ্ছে গুগলের প্রেমিক প্রেমিকা। আপনি যেরকম প্রেমিক প্রেমিকার জন্য বিভিন্ন সময় চকলেট, আইসক্রিম, ফুল দিয়ে কি করেন, খুশি করেন, গুগলের ইউজাররাও এরকম কি হয়, এরকম কোনো কিছু ইয়ে পেলে তারাও খুশি হয়। কথা ক্লিয়ার? এখানে বলছে তুমি উইকলি, মান্থলি
বা একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে তোমার কন্টেন্টটাকে, হ্যাঁ কিওয়ার্ড প্রমিনেন্সি বোঝেন যে আচ্ছা আপনার হচ্ছে যে যেটাকে কিওয়ার্ড প্রমিনেন্সি বলা হচ্ছে, এটা বলা হচ্ছে আপনার 100 ওয়ার্ডের ভিতরে ফার্স্ট 100 ওয়ার্ডের ভিতরে আপনার হচ্ছে কিওয়ার্ডটাকে প্লেস করা। এটা থাকলে খুব ভালো, কারণ হচ্ছে গুগলের এখানে এখানে অনেক বিষয় আছে। বিষয় হচ্ছে দেখেন আমরা যখন ধরেন ওই যে বললেন না আপনি 1500 ওয়ার্ড, আসলে 1500 ওয়ার্ডটা না, এটা ডিপেন্ড করে। আমার যদি দেখেন যে আমার কম্পিউটারে লিখছে 2000 ওয়ার্ড, আপনাকে লিখতে হবে 2500 ওয়ার্ড। এখন দেখা যাচ্ছে আপনি একটা ক্লায়েন্টসের হচ্ছে অন পেজ করতেছেন, সে লাগাই রাখছে 800 ওয়ার্ড, অথচ আপনার কম্পিটিটর বানায় রাখছে 2000 ওয়ার্ড। এখন আপনি ওই 800-র উপরে যতই কাজ করেন না কেন তো ইন্ডেক্সই হবে না। গুগল চিন্তা করতেছে ধুর এই লিখছে 800 ওয়ার্ড আর আমার কাছে অলরেডি 2000 ওয়ার্ড আছে, তাহলে এর আমি কেন জায়গা দিব? এর কাছে কি এক্সট্রা ইনফরমেশন আছে যে কারণে আমি একে র্যাঙ্কিং দিব? বুঝেন নাই? হ্যাঁ এই উনি কি ঘুমাচ্ছেন? হ্যাঁ তাহলে আমার কথার পর মনোযোগ আছে তো নাকি? কিওয়ার্ড H2 H3 এগুলো জানেন, এগুলো আপনারা অন পেজে শিখেছেন। আউটবাউন্ড লিঙ্ক কোয়ালিটি এগুলো এটা জানেন? হুম এই আউটবাউন্ড লিঙ্ক কোয়ালিটির অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেরকম আপনি যাকে আপনি হচ্ছে আউটবাউন্ড মানে এক্সটার্নাল লিঙ্ক দিচ্ছেন তার কোনো রিলেভেন্সি আছে কিনা গুগলের কাছে। মনে করেন আপনি এমন এক ইয়েকে লিঙ্ক দিচ্ছেন যে যারা গুগল চেনেই না, যার কোনো ডোমেন অথরিটিই নাই, বা অথবা চিনলেও আপনি এমন একজনকে লিঙ্ক দিচ্ছেন যে যেই লিঙ্কে যাওয়ার পরে ওই লিঙ্কের পেজের ইনফরমেশনের সাথে আপনি যে কারণে তাকে হচ্ছে মানে লিঙ্কটা দিলেন তার কোনো কি নাই। আমি আইসি মনে করেন হচ্ছে সাকিব আল হাসানের পেজে, ক্লিক করে চলে গেছি মনে করেন আমি হচ্ছে জায়েদ খানের পেজে, বুঝছেন? সাকিব আল হাসানের পেজ থেকে ক্লিক করে যদি তামিম ইকবালের পেজে যাওয়া যেত তাহলে একটা কি থাকতো, কথা বুঝতেছেন নাকি? এগুলো ছাড়াই অন পেজ চালাই দিবেন? এটা বুঝবেন, গ্রামার স্পেলিং তো বুঝবেন যে ভাই ভুলে ভরা গ্রামার দিয়ে রাখছি, ভাই গুগল তুমি এবার ইন্ডেক্স করো, হবে? এটাও একই রকম সিন্ডিকেটেড কন্টেন্ট, একই ওটা নিয়ে একই রকম। তারপরে মোবাইল ভিজিবিলিটি তো বোঝেন, মোবাইল ভিজিবিলিটি বোঝেন? কথা কয় না, মোবাইল ভিজিবিলিটি বোঝেন না? আরে কথা বলতে হবে তো। হ্যাঁ হ্যাঁ বুঝেন নাই? দেখাচ্ছে একটা অন পেজের কিন্তু তিনটা ইয়ে হয়, একটা হচ্ছে মোবাইল ভার্সন, একটা ডেস্কটপ, আর একটা হচ্ছে ট্যাব। কিন্তু আপনার যে ডিজাইনার ও এমন ভাবে করছে যে মোবাইলে যখন আসতেছে ওইটার হচ্ছে ডিজাইন ইন্টারফেস ভেঙে চুরে মনে করেন তছনছ, আছে না এরকম? রিসেপশনে ঠিক আছে যান। তাহলে আমরা ওয়ান পেজ করার সময় আমাদের হচ্ছে যদি ওয়ার্ডপ্রেস সাইট হয় একটু ওই ইয়েতে মোবাইলের ইয়েতে ক্লিক মারে দেখে নিতে হবে যে মোবাইল ভার্সনে এটা হচ্ছে কেমন
আসতেছে, এর নেভিগেশন গুলো ঠিক আছে কিনা, অনেক কথা বলা যায় এখানে। নেভিগেশন বোঝেন? বাটন দেখাচ্ছে, আমি বলে দিছি যে ক্লিক হেয়ার রাইট নাও বা ক্লিক হেয়ার, অথচ সেই বাটনটা চলে গেছে ওই উপরে। এখানে বলতেছি ক্লিক করো, আর বাটন দেখাচ্ছি ক্লিক করার সাথে নাই। তাহলে ওই কন্টেন্ট গুগল দিবে আপনার র্যাঙ্ক? ইন্ডেক্সই করবে না। তার বেটা তোর বেটা মোবাইল দিয়ে ঠিক নেই, তুই আগে সেটা ঠিক কর, পরে আসিস, বলবে না? এই বিষয়গুলো জানতেন? এগুলো না জেনেই তো অন পেজ করা শুরু করে দিয়েছিলেন। হিডেন কন্টেন্ট, কন্টেন্ট অন মোবাইল, এটা বুঝছেন তো মনে হয়? বুঝেন নাই? আমরা যখন ওয়ার্ডপ্রেসের কিছু কিছু অপশন আছে, আমি আপনারা কাজ দেখাতে পারতাম। যেরকম ধরেন কোনো একটা বাটন, সেটা ডেস্কটপে শো হবে, কিন্তু মোবাইলে আমি শো করাতে চাচ্ছি না, বুঝছেন? ওটা ওই অফ করে দেওয়া যায়। আপনারা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজ, থিম কাস্টমাইজেশন কাজ দেখছেন না, বা অন পেজ করার সময় দেখছেন না? থিম কাস্টমাইজেশন, এলিমেন্টের কাজ দেখছেন না? এলিমেন্টের অপশন আছে, দেখবেন অ্যাড করা যায় না। দেখবেন যে ওখানে বলে দেওয়া যায় যে মোবাইল ভার্সনের জন্য তুমি এটা বন্ধ করে রাখতে পারো, অথবা পার্টিকুলার একটা সেকশনে আপনি বাদ দিয়ে দিতে পারেন, যেটা মোবাইলে কি হবে না, শো করবে না, ডেস্কটপে শো করবে। আশা করি বুঝতে পারছেন। এই যে এইটাই কন্টেন্ট হিডেন বিহাইন্ড ট্যাবস, ট্যাবের আন্ডারে কোনো কন্টেন্টকে আপনি যদি কি করেন, হিডেন করে রাখেন, হবে না। নাম্বার অফ মাল্টিমিডিয়া তো বুঝছেন? মাল্টিমিডিয়া বুঝছেন কি? এগুলো সিগন্যাল থাকতে হবে, এগুলো ক্যারি করে। ব্রকেন লিঙ্কস বুঝছেন? ব্রকেন লিঙ্কস বলতে, আমরা যখন একটা অন পেজ করি, ওর সাথে অনেকগুলো আসলে লিঙ্ক ক্রিয়েট হয়। এটা আপনার সার্চ কনসেপ্ট গুলো বুঝতে পারতেন। তো গুগলের কাছে যদি এরকম কোনো পেজ পাওয়া যায় যে একটা পেজের কোনো পার্টিকুলার ইউআরএল কে সে ব্রকেন হিসেবে পাচ্ছে, মানে ব্রকেন অনেক কারণে হতে পারে, যেরকম 403 রিডিরেকশন যে প্রসেস আছে, অথবা মনে করেন হচ্ছে 500 যে হচ্ছে আপনার রিডিরেকশন প্রসেস আছে, এর কারণে ব্রকেন হতে পারে। ধরেন কোন একটা ওয়েব পেজে, আসলে এটা কিভাবে কাজ হয়, একটা আমরা যখন একটা পেজের কাজ করি, ওই পেজটা কোথায় স্টোর থাকে? একটা হোস্টিং প্যানেলে স্টোর থাকে, তাই না? ঠিক আছে, তাহলে ওই গেটওয়ে থেকে অনেক সময় ব্রাউজার এন্ডে সার্ভার জনিত প্রবলেম থাকতে পারে, যার কারণে 40500 এই ধরনের কি হতে পারে, ব্রকেন ক্রিয়েট হইতে পারে। এটা আপনাদের কাজ না, এটা হচ্ছে যারা ডেভেলপার তারা, তাদেরকে বললে এটা কি করে দিবে, ঠিক করে দিবে। দেখাচ্ছে আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন সার্ভার ব্রাউজারকে, বা সে ব্রকেন লিংকের কারণে ওই পেজটা কি করতে পারতেছে না, আপনার হচ্ছে এন্ড থেকে দেখাতে পারছে না, ইউজারের এন্ডে সে এটাকে ভিজিবল করাতে, শো করাতে পারতেছে না। তাহলে ওই ধরনের লিংক হলে গুগল এটাকে যতই আপনি অন পেজ করেন না কেন, কাজ হবে না। দেখেন রিডিং লেভেলটা একটু বোঝেন। রিডিং লেভেল বলতে কি জানেন, যে আপনি এটার সাথে একটা এটা এটা আমরা জানি, এটা আমরা যখন হচ্ছে ওই যে কন্টেন্ট রাইটিং শিখেছেন, কন্টেন্ট রাইটিং এর ভিতরে আমি একটা দেখেছিলাম, যে ভিডিও দিয়েছিলাম, দেখছিলেন? রিডেবিলিটি টেস্ট।
আমার ভিডিও কেউ দেখেন নাই, আপনাকে বলছিলাম কন্টেন্ট রাইটিংটা দেখে নিন, দেখছেন? দেখেন নাই। রিডেবিলিটি কি? সে পড়ার মতনটা কি? গুগল বলতেছে, আর আমি আপনাদের উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, আপনার কন্টেন্টটা যদি একজন ক্লাস 5 এর স্টুডেন্ট পড়ে বুঝতে পারে, তাহলে হবে ওইটা গুগলের জন্য বেস্ট কন্টেন্ট। উদাহরণ দেয়, এই যে দেখেন, এই যে ব্যাকলিংকের যে পেজে আমি আসছি, এর প্রত্যেকটা সেন্টেন্স খুব ক্লিয়ারলি এবং ইজিলি, অত জটিল ভাষায় লেখা না, বোঝা যায়। কথা বলছেন? এটাকে বলা হয় রিডেবিলিটি। রিডেবিলিটির আরো অনেক ফ্যাক্টর আছে, যেরকম এই যে দেখেন 2 লাইন করে প্যারাগ্রাফ সাজাইছে, এটা ওটা রিডেবিলিটি, যেন দেখে আপনার কি মনে না হয়। 300 ওয়ার্ডই করা যাবে না প্যারাগ্রাফে, 300 ওয়ার্ড করা যাবে না, ক্যারেক্টার না, ওয়ার্ড। হ্যাঁ, যাক, আমার ওই যে কন্টেন্ট রাইটিং এর ভিডিওটা দেখবেন, আশা করি একদম, মানে আমি ওখানে দেখিয়েছি কিভাবে এসইও এর সাথে কন্টেন্ট রাইটিং এর সাথে মার্চ করে কন্টেন্ট রাইট করতে হয় বা কপিরাইট করতে হয়, দেখাই দিছি। 10 ঘন্টার ভিডিও আছে, দেখে নিন। অ্যাফিলিয়েট লিংক, মূলত অ্যাফিলিয়েট লিংক গুগলের কাছে হচ্ছে একটা এটা হচ্ছে আপনার 2 রকমের মিনিং শো করে। এটা গুগল এখনো ক্লিয়ার করে না যে এটা কি ব্যাড নাকি গুড, বুঝতে পারছেন? অ্যাফিলিয়েট লিংক বোঝেন? অ্যাফিলিয়েশনে যাওয়া, অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা। তাহলে এটা হচ্ছে, এটা আমি বলবো যে অ্যাফিলিয়েট লিংক যদি না থাকে তাহলে আপনার জন্য বেটার। আমি বলবো এটা কিন্তু থাকা না থাকা বিষয় না, যেহেতু গুগল এটা আমাদেরকে গুড নাকি ব্যাড সে এখনো আমাদেরকে প্রপারলি ক্লিয়ার করে নাই, তাহলে আমার কনফিউশন দূর করার জন্য না থাকাটাই বেটার মনে করি। HTML এর সেটা তো এটা হচ্ছে আপনাদের কিছু না, এটা হচ্ছে যারা ওয়েবসাইট কোডিং করছে বা কোডিং এ কোনো মিস্টেক রেখে দিয়ে আসছে, এরকম থাকলে সেটা হবে না। এটা কিভাবে দেখেন, HTML এরর থাকলে আমরা সার্চ কনসোল থেকে ওই পেজের উপরে আমাদেরকে একটা দিয়ে দিবে, তখন আমাদেরকে কি করতে হবে, ওইটাকে ভ্যালিডেট করে আবার আমাদেরকে রিকোয়েস্ট ইন্ডেক্স পাঠাইতে হবে, তখন কি হবে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের ডেভেলপার সাথে আমরা, এই যে দেখেন ডোমেইন অথরিটির ওপরেও অনেক সময় পেজ র্যাঙ্ক দিবে কি দিবে না, এটা নির্ভর করে, একটা হাইপোথেটিক্যাল জিনিস। আপনার দেখাচ্ছে ডোমেইন অথরিটিই নাই, ভালো অথবা ভালো না, আপনাকে র্যাঙ্কিং নাও দিতে পারে। অন পেজ সারা জীবন করলেও তখন কোনো কাজ হবে না। এই পেজ র্যাঙ্ক, এটা হচ্ছে একটা গুগলের একটা অ্যালগোরিদম। এই পেজ র্যাঙ্ক অ্যালগোরিদমটা কি একটু জেনে নিয়েন, তাহলে অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। এটা খুব একটা তেমন ইয়ে না, ইম্পর্টেন্ট না। তারপরে বলে দিছি যে পেজ র্যাঙ্ক অ্যালগোরিদমটা কি, সেটা যেরকম ওই যে বললাম হামিং বার্ড, তারপরে পান্ডা, পেঙ্গুইন, এরকম পেজ র্যাঙ্ক একটা অ্যালগোরিদম। ইউআরএল লেন্থ, এই ইউআরএল লেন্থের ভিতরে অনেক কথা আছে। ইউআরএল লেন্থের ভিতরে কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন করতে হয় জানেন। আমার একটা পুরো ভিডিও আছে, যে একটা হচ্ছে আপনার ডোমেইন ইউআরএল কেমন হওয়া উচিত, দেখে নিয়েন।
তাহলে ভালো বুঝতে পারবেন। যেরকম একটা সংক্ষেপ বলি, ইউআরএল এর ভিতরে গুগল বলতেছে যে আপনি কোনো প্রকার নিউমেরিক ভ্যালু রাখবেন না, নাম্বার রাখা যাবে না। কেন জানেন? কারণ আমরা যখন একটা ইউআরএল দেখি, এখানে দেখতেছি আমরা ইউআরএল, কিন্তু এর ব্যাকএন্ডে কিন্তু কি আছে জানেন? এর ব্যাকএন্ডে আছে নাম্বার। ওই বাইনারি না, প্রত্যেকটা ইয়ের, যেরকম আমি যদি সার্চ করি গুগল ইউআরএল, নামটা যেন কি ভুলে গেছি আমি, সরি, গুগল আইপি পাইছি। এই যে দেখেন, দেখছেন আমি টাইপ করছি, আমি দিছি কি নাম্বার, এই নাম্বারটাকে কপি করে যখন এখানে মারছি, সে তখন আমার google.com-এ নিয়ে চলে গেছে। মানে কি, এই লেখা দেখতে পাচ্ছে আমি এখানে google.com, কিন্তু এর ব্যাকএন্ডে কাজ করতেছে এইগুলা, এইটা মানে এই নাম্বারগুলো মানে google.com। আমরা যখন কোন একটা ওয়েবসাইটের মানে www.omuk.com দেখি না, ওই omuk.com এর ব্যাকএন্ডে থাকে এই আইপি নাম্বার। হ্যাঁ, ইভেন ইউআরএলেও কি হয়, ইউআরএল এর ব্যাকএন্ডেও নাম্বার হয়। এই যে এই পেজের যে দেখেন backlink.com/ এই যে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর দেখতে পাচ্ছেন, এগুলোর ব্যাকএন্ডেও কি আছে জানেন? সংখ্যা আছে। এগুলোর ব্যাকএন্ডেও আইপি আছে। এই পুরো ইউআরএল এর এগেইনস্টে দেখবেন অনেকগুলো সংখ্যা। তাহলে এখন আমি যদি এর ভিতরে যদি আমার সংখ্যা ফিট করি, ধরেন এখানে আমি ধরে দিলাম 10, তাহলে কি হলো? এমনিতে এটা একটা সংখ্যা, তার ভিতরে আবার সংখ্যা। বুঝেন নাই? বিষয়গুলো বুঝতেছেন? কোনটা বুঝেন নাই? প্রথম কথা হচ্ছে এই যে দেখেন, সব ভুলে যান, এই backlink.com এইটার মানে হচ্ছে কি জানেন? এইটা মানে হচ্ছে ধরেন এরকম 1001.2003.3004, এইটা যা, এইটা তা। আপনি যদি এইটা না দিয়ে যদি এইটা লিখে যদি ব্রাউজারে এন্টার করেন, তাহলে backlink.com আসবে। বুঝেন নাই? আমাদের চোখে দেখাচ্ছে backlink.com, কিন্তু হচ্ছে মেশিনের চোখে এইটা। তাহলে এইটা এমনিতে একটা নাম্বার। এবারে এর ভিতরে যদি আমি আরো নাম্বার ফিট করি, এখানে যদি আমি এখন 32 লাগাই দেই, নাম্বারে কনফ্লিক্ট করে অনেক সময়। এই কারণে ইউআরএল এ নাম্বার দেওয়া ঠিক না। বুঝতে পারছেন না পারেন নাই? এই কারণেই তো বললাম যে হচ্ছে ওই যে ডোমেন সিলেকশন করার সময় ওরকম কোনো ডোমেন নেওয়া উচিত না যেগুলোতে নিউমেরিক ভ্যালু থাকে। আমি এটা বিস্তারিত বলছি ভিডিওতে, আমার একটা ভিডিও আছে দেখেন, যে যেরকম বাংলাদেশ নিউজ 24.com, এনারা যে ইউআরএল এটা বানাইছে, এটা হচ্ছে ব্যাড ইউআরএল। ডোমেনের ভিতরে বা এর ভিতরে নিউমেরিক ভ্যালু রাখা। হ্যাঁ, ইউআরএল পাথ বোঝালাম, ওই একই জিনিস। ইউআরএল পাথের ভিতরেও অনেক ইয়ে আছে।
পাথের ভিতরে আপনি ক্যাটাগরি দিয়ে করতে পারেন, পোস্ট দিয়ে করতে পারেন, ওগুলো আপনারা ওই ওয়ান পেজ করার সময় জানেন। ইউআরএল পাথ এইটা, হ্যাঁ এই যে দেখেন ইউআরএল পাথ এটাকে বলে। এই যে দেখেন এই যে ডট কমের পরে এইখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যেটা আছে এটাকে বলা হয় পাথ, আর এইটাকে বলা হয় এই ডট কম এটাকে বলা হয় ডোমেন, আর এইটাকে বলা হয় অ্যাড্রেস, ডোমেন অ্যাড্রেস। আর এই যে HTTPS বা www যেটা দেখি এটাকে বলা হয় সাবডোমেন। কথা বলছেন? পেজ ক্যাটাগরি অনেক উপরে অনেক সময় র্যাঙ্কিং নির্ভর করে, যেমন কেমন ধরেন আপনার পেজ ক্যাটাগরি, আপনি মনে করেন আপনি হচ্ছে একটা ক্যাটাগরি, আপনার পেজের ক্যাটাগরি মনে করেন ফুড, ঠিক আছে? এখন আপনি ওই ক্যাটাগরি, ওই ফুড ক্যাটাগরির পেজের উপরে মনে করেন কসমেটিক পেজের কাজ করতেছেন, বুঝেন নাই? তখন এটা হবে না, সিগন্যাল ভায়োলেট হবে। কিওয়ার্ড ইন ইউআরএল জানেন, ইউআরএল স্ট্রেন্থ এটাও জানেন। এই যে আপনার হচ্ছে ব্রেড ক্রাম থাকতে হবে, ব্রেড ক্রাম তো জানেন নাকি? নতুন শুনতেছেন নাকি? হ্যাঁ রেফারেন্স সোর্স এগুলো দিতে বলছে। এই বুলেটের নাম্বার লিস্ট এটা আমার কন্টেন্ট রাইটিং এর ভিতরে আলোচনা করছি। সাইড ম্যাপ কি জানেন? আমরা যখন কোন একটা পেজে যাব, এই .com এর পরে যদি আমরা যদি সাইট ম্যাপ .xml এটা দেই, এই যে দেখেন, দেখছেন এই সাইট ম্যাপের ভিতরে আপনার হচ্ছে এই সাইট ম্যাপটা ওই যে র্যাঙ্ক ম্যাথে ক্রিয়েট করা যায়। হ্যাঁ সাইট ম্যাপ ক্রিয়েট করে এই সাইট ম্যাপটা গুগল সার্চ কনসোলে সাবমিট করতে হয়। কেন সাবমিট করতে হয়? করলে বোঝা যায়, তখন গুগল বুঝতে পারে যে এই সাইট ম্যাপের আন্ডারে এতগুলো কি আছে, পেজ আছে, বুঝতেছেন? এখন আপনি দেখাচ্ছে একটা ওয়ান পেজের কাজ করতেছেন, সেটা সাইট ম্যাপেই নাই, কাজ হবে? খুব তো অন পেজ করতেছিলেন, সাইট ম্যাপ সাবমিট করা নাই, বাট আপনি অন পেজের কাজ করেই চলেছেন তো এও জিন্দেগিতেও কি হবে না, ইন্ডেক্সই হবে না, র্যাঙ্ক তো পরের কথা। রাইট রাইট, ট্রলারের বুঝতে সুবিধা। হ্যাঁ হ্যাঁ না থাকে তখন কেমনে বুঝবে? দেখেন ইন্টারনাল লিঙ্ক কেন করে, এখানে অনেক কথা আছে, আমি তো আসলে আপনাদেরকে স্বল্প টাইমে অনেক কিছু বলতে পারতেছি না, ঠিক আছে? হ্যাঁ বলেন।